দর্শক আসসালামু আলাইকুম। সাব্বাস বাংলাদেশ অ্যাটাক ক্যাপাবিলিটির KX-2 ড্রোন উন্মোচন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের ড্রোন ফিট নিয়ে একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা থাকা প্রয়োজন। বর্তমান ড্রোন ফোর্স প্রত্যেকটা বাহিনীর অ্যাটাক ক্যাপাবিলিটির অন্যতম প্রধান অংশ। বিনা ক্যাজুয়ালিটিতে শত্রু এলাকার নজরদারি, হামলা ও ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এসবের পাশাপাশি এখন সেরাম ড্রোন, FPV ড্রোনের ব্যবহার তো বিশেষভাবে লক্ষণীয়। বাংলাদেশের ব্যবহার করা ড্রোনের মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনীর ব্যবহৃত তুর্কিশ TB2, UCAVও বিমান বাহিনীর ব্যবহৃত ফ্যালকো অ্যাস্ট্রন। এগুলো ছাড়াও সেনাবাহিনীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত RQ-12B WAPIS এবং RQ-21 ব্ল্যাকজ্যাক UAV। সেনাবাহিনী সম্প্রতি তাদের নিজস্ব ডিজাইনে নির্মিত KX-2 ড্রোন উন্মোচন করেছে। তবে একটি প্রপার ড্রোন ফোর্সের জন্য এই সামান্য কয়েকটি ড্রোন কিছুই করতে পারবে না। তার উপর শুধু বিদেশ থেকে আমদানি করে দেশে R&D না করেও প্রপার ড্রোন ফিট বানানো সম্ভব। এখন বাংলাদেশের কি করা উচিত? প্রথমত, এক্সিডিং ফ্লাইটের সাইজ বাড়ানো, ড্রোনের সংখ্যা, বিশেষত অ্যাটাক ড্রোন ক্রয় করা এবং প্রযুক্তি সহায়তা নিয়ে দেশে বানানো ড্রোনের স্পেয়ার পার্টস, অস্ত্র এসব নির্মাণ করা। সুইসাইড ড্রোন, সোয়াম ড্রোন, FPV ড্রোন দেশে নির্মাণ করা। বিশেষ করে স্টার্ট আপ গড়ে তুলতে উৎসাহিত করা। স্টার্ট আপগুলোতে প্রপার ফান্ডিং করা, বাহিনীগুলোর সাথে যৌথভাবে কাজ করার ব্যবস্থা করা এবং এসবে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা আবশ্যক। আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রায় 398টি ড্রোন স্টার্ট আপ আছে। এদের ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর ড্রোন সংক্রান্ত বিভিন্ন ইভেন্ট আছে। এরা যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের এত ইউনিভার্সিটি যদি এদের প্রপারলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়া হয়, পাশাপাশি প্রপার ফান্ডিং করা যায়, তাহলে বাংলাদেশের বাইরাক্তারের মতো বিখ্যাত ড্রোন কোম্পানি গড়ে তোলা সম্ভব। সময় থাকতে এসব বিষয়ে নজর দেওয়া দরকার। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। জঘন্য পলিটিক্স, যুদ্ধবাজ রাজনৈতিক দল, প্রতিবেশীদের প্রতি আক্রমণাত্মক মনোভাব সম্পূর্ণ দেশ আমাদের চারপাশেই আছে। যেখানে সার্বভৌমত্ব রক্ষা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, সেখানে শান্তির আলাপ নিতান্তই বোকামি। আমাদের কয়েকজন রেগুলার ফলোয়ার আমাদের কাছে অনুরোধ করেছিলেন বাংলাদেশের জন্য JF-17 ব্ল্যাক 3 কেনা কি ভালো হবে কিনা। আমাদের বিমান বাহিনী এখনও কোনো ডিল ফাইনাল করেনি। তবে স্পেকুলেশন বা তর্কের খাতিরে আজ আমরা কিছু জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। JF-17 বা জয়েন্ট ফাইটার 17 চীন ও পাকিস্তানে যৌথভাবে নির্মিত একটি যুদ্ধবিমান প্রজেক্ট। এটি মূলত সুপার 7 যারা দলে F-7 যুদ্ধবিমানের একটি আপগ্রেড, পরে ক্যান্সেলড মডেলের উপর বেস করে বানানো একটি লাইট ক্যাটাগরির যুদ্ধবিমান। পাকিস্তান বিমান বাহিনীর বহরে 156টি JF-17, মিয়ানমারের বিমান বহরে 16টি, নাইজেরিয়াতে 3টি JF-17 ব্যবহার করে। আজারবাইজান প্রায় 18টি JF-17 ব্ল্যাক 3 কেনার চুক্তি করেছে। এখন এই বিমানের টেকনিক্যাল প্যারামিটার নিয়ে একটু আলোচনা করা যাক, স্পেশালি মিয়ানমার এয়ারফোর্সের কেস নিয়ে। মিয়ানমার বিমান বাহিনীর ফিট এবং আর্ম ইভেন্টারি আমাদের বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি ভালো। এদের JF-17 বিমানে অ্যান্টিশিপ মিসাইল বহন করা যায়, যা আমাদের থেকে মেরিটাইম স্ট্রাইকে অনেক এগিয়ে রেখেছে ওদের। তবে বছর খানেকের মধ্যেই এদের ফ্লিট গ্রাউন্ডেড হওয়ার শুরু করে। এর প্রধান কারণ বিমানের স্ট্রাকচার, ফিউসেল বা ফাইট দেখা দেয়। এরপরে পাকিস্তানের ইঞ্জিনিয়াররা মিয়ানমারের ভিজিটে এসে এগুলো সচল করার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপরে দেখা যায় স্পেশাল শর্টেজ। যদিও চীন ও পাকিস্তান স্পেয়ার পার্টস সাপ্লাই দেয়, তবে তাও স্ট্রাকচার ক্রাশের জন্য এগুলো উড়ানো হয়নি। এটা নিয়ে বেশ আরেকটি ইন্টারন্যাশনাল ডিফেন্স সাইটে আলোচনা হয়েছিল। সবচেয়ে মজার বিষয়, মিয়ানমার JF-17 এগুলো ছিল রুবি ভার্সন। অনেকেই এই ভার্সনের নাম শোনেনি, তবে এটি ডাউনগ্রেড ব্লক 2 ভার্সন বলা যায়। তবে ডাউনগ্রেড ভার্সন হলেও আমাদের JF-7 থেকে ডেক ভালো বিমান ছিল এগুলো। এরপর আসলো JF-17 ব্ল্যাক 3, যার মধ্যে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহারের কিছু বাড়ানো হয়েছে। কম্পোজিট ম্যাটেরিয়াল বিমানের রাডার সিগনেচার কমায়। ব্ল্যাক 3 বা স্পেসিফিকেশন ভালো, স্পেশালি ডুয়েট ওয়েপন্স র্যাক, যা একসাথে 2টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে সিগন্যাল পাইলনে। রেডার হিসেবে চীনের KLJ-7 AES এর রেডার ব্যবহার করা হয়। এখন সবচেয়ে বড় ইস্যু দাম নিয়ে। এই হিসেবে এর দাম 100 মিলিয়নের নিচে হওয়ার কথা। অনেকে রেফারেন্স দেয় এই বিমানের দাম 40 মিলিয়ন। তবে আমাদের চোখ কপালে উঠবে যখন শুনবেন আজারবাইজান পার ইউনিট JF-17 ব্ল্যাক 3 কিনছে $123 মিলিয়ন দিয়ে। $123 মিলিয়ন দিয়ে JF-17 কেনা মানে দেশের ট্যাক্স পেয়ারদের টাকা ড্রেনে ফেলা।
কারণ পাকিস্তান নিজে যখন জে 17 কিনেছে তাদের পার ইউনিট জে 17 এর দাম ছিল $60 মিলিয়ন। সেখানে তারা জেএফ 17 মতো লাইট ক্যাটাগরির ফাইটার বিক্রি করছে ডাবল দামে। এখানে যে বড়সড় একটা স্ক্যাম আছে, দুর্নীতি, সেটা আলাদাভাবে বলা লাগে না আশা করি। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনা করা যাক। 2017 সালে মার্সার টেন্ডার দিয়ে এখন পর্যন্ত কিছু করতে পারেনি বিমান বাহিনী। 2020-21 সালে তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মচিরুজ্জামান বিমান বাহিনীর জন্য ওয়েস্টার্ন ফাইটার সিলেক্ট করে গিয়েছিলেন এবং সরকারের তরফ থেকে ফান্ডিং এবং গ্রিন সিগন্যাল না পাওয়ায় তিনি তার আমলে চুক্তি করে যেতে পারেনি। এজন্য তার অবসর পূর্ব বেশ কয়েকটি ভিডিওতে তাকে আক্ষেপের সুরে বিমান বাহিনীর দুর্বলতা নিয়ে কথা বলতে শোনা যায়। এরপরে বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে 3000 কোটি টাকার দুর্নীতির মামলা দেওয়া হয়। তবে বর্তমান সরকারের পক্ষ থেকেই গুরুত্বের সাথে মার্সার বিষয়টি দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধবিমানের বিষয়টি আলোচনা করেছেন। সেই হিসেবে চীনের জে-10C কেনার সম্ভাবনা প্রবল। যেখানে জে-10C আমরা কিনতে পারবো, সেখানে ডাবল দামের চেয়ে ইনফেরিয়ার বা লাইট ফাইটার কেনার প্রয়োজন নেই। এর সাথে আরও PL-15 এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা উত্তম। এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধে জে-10C অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে রাফেলের মতো ফাইটার শাউটডাউন করতে পেরেছে চাইনিজ জে-10C। আমাদের মতে বাংলাদেশের উচিত হবে এসব ফ্যাক্টর বিবেচনা করে জে-10C ক্রয় করা। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।